গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে একটা নতুন গল্প নিয়ে তোমার সামনে উপস্থিত হলাম। নাম চন্দ্রমল্লিকা, লেখক স্বনামধন্য জ্যোতিরিন্দ্র নন্দী। আকাশটা ভারী সুন্দর ছিল, মেঘ ছিল, আর সারা আকাশ জুড়ে গভীর নীল প্রশান্তি। আর কিচ্ছু ছিল না, একটা পাখিও না। দূরগামী উদাসী চিলের মতন ক্ষীণতম চিহ্নও কোথাও ছিল না। ছিল শুধু ঝকঝকে রোদ, অফুরন্ত নীল, আর বকের পাখার মতো দুটুকরো সাদা মেঘের এক আশ্চর্য সকালে। শুধু তার কথাই আমার মনে পড়ল। সবুজ ঘাসের বুকে হলদে প্রজাপতিরা দল বেঁধে নাচছিল। এমন দিনেই তাকে আমার মনে পড়ল না, মনে ছিল, বরং আকাশ যখন মেঘে মেঘে বিবর্ণ হয়ে ওঠে, রৌদ্রহীন দিনের প্রহর মন্থর হয়ে ওঠে, কি গভীর রাতে প্রবল বর্ষণের শব্দে ঘুম ভেঙে যায়, তখন তাকে আবার বেশি করে মনে পড়ে। কিন্তু সেই মনে পড়ার সঙ্গে দীর্ঘশ্বাস, কান্না, বিষণ্ণতার এত বেশি যোগাযোগ থাকতো যে তাকে দেখতে যাওয়ার ইচ্ছা আমি জোর করে চেপে রাখতাম, মনকে শাসন করতাম। নিষ্ঠুর হয়ে একটা কান্না ভরা মুখকে ভুলে থেকেছি। কষ্ট হতো, কিন্তু তাহলেও এমন দিনে, রৌদ্র ভাঙা প্রজাপতি চঞ্চল সুন্দর দিনে তাকে কিছুটা উজ্জ্বল, প্রফুল্ল, স্বাভাবিক দেখতে পাবো, এটাই আশা ছিল। তাই নিজের দিক থেকে শোকের বিন্দু মাত্র লক্ষণ প্রকাশ না পায়, সেই জন্য ভালো করে সাজগোজ করতে হলো। গরদের পাঞ্জাবি, শান্তিপুরি ধুতি, চকচকে সোনার বোতাম সবই পরলাম, সবই ধারণ করলাম, ঘড়ি আংটিটা পর্যন্ত। বন্ধুর জন্য শোক করতে, বন্ধুপত্নীকে সমবেদনা জানাতে বর্ষা পার করে শরতের এই নীল সোনাঝরা দিনে আমি আসবো কেন? বিনু, আমি চাই না দেখতে তোমার বিষণ্ণতা, তোমার দীর্ঘশ্বাস। দেখা হওয়া মাত্রই যেন বিনু আগের মতন হাসে। বিনু, আমি বেড়াতে এসেছি, তোমাকে দেখতে এলাম। এতকাল আসনি কেন? বলবেও না। ও বলবে এত আশা করেছিলাম তুমি আসবে। বাস যখন চলতে শুরু করলো তখন বুক দুরু দুরু করতে আরম্ভ করলো। কি জানি, যদিও বিশ্বাস না করে যে আমি বান্ধবীকে দেখতে আসিনি, এসেছি অপরেশের স্ত্রীকে দেখতে, বন্ধুপত্নীকে দেখতে। আমি কি তখন মুখ ফুটে বলতে পারবো, তোমার অভিযোগ ঠিক হলো না বিনু? বলতে ভুলে গেছি, সেজে গুজে বিনতাকে যেমন দেখতে চলেছি, তেমনি ওর জন্য চুলে পড়ুক কি টেবিলে রাখুক দুটো লাল গোলাপ সঙ্গে নিয়ে যাচ্ছি। এমন সুন্দর দিন কেউ খালি হাতে বান্ধবীকে দেখতে যায়? গোলাপ হলো সুখের প্রতীক, আনন্দের চিহ্ন। উঁচু বাদাম গাছ, দুটো গাছ পাশাপাশি, নিচে গোল মতন একটা দিঘি। কত কালের এই দিঘি, কত কালের ওই দুটো পাশাপাশি গাছ, কে জানে? অপরেশও জানতো না। তবে ওই গাছ আর গাছের নিচের গোল আয়নার মতন জলাশয় দেখে অপরেশের জায়গাটা খুব পছন্দ হয়েছিল, সেই জন্য জমি কিনে বাড়িও করেছিল। ওই বাড়ির ভিটপত্তন থেকে আরম্ভ করে বিনতাকে নিয়ে বন্ধুর গৃহপ্রবেশের দিন পর্যন্ত আমি সঙ্গে ছিলাম। ছিলাম না শুধু একদিন। সেদিন রাস্তায় জল কাদা ছিল, জামা কাপড় নোংরা করে পাগলের বেশ নিয়ে ওর বাড়ি ঢুকতে পারিনি, ফিরে গেছি। কারণ বিনতার কান্না দেখতে আমার বড় ভয় করছিল। কেননা আমি যে কোনো দিনই ওর কান্না দেখিনি। আমাদের তিনজনের কলেজে 4 বছরের জীবনে বিনতা কত কোটিবার যে হেসেছে, তার হিসেব দিতে গেলে আজ বসে ভাবতে হবে। কমন রুমে, লাইব্রেরিতে, সিঁড়িতে, করিডরে যতক্ষণ বিনতা অপরেশের সঙ্গে রয়েছে অনর্গল ও হেসে গেছে, বা যতক্ষণ আমাদের দুজনের সঙ্গে থাকতো ঠোঁট টিপে টিপে ও হাসতো। কনক চাঁপার পাপড়ির মতন ছিল ওর পাতলা ঠোঁট। মাঠের রাস্তাটা লাল টালির বাড়ি ছুঁয়ে বেঁকে
পূর্ব দিকে চলে গেছে। আমি সদরের সামনে দাঁড়ালাম। কড়া নাড়তে হলো না, যেন জানলা দিয়ে আমায় দেখতে পেয়ে ও দরজা খুলে দিল। বিনতার মুখ দেখে আমার বুকটা হালকা হয়ে গেল। হাসছে। এসো। বারান্দায় উঠলাম। আমার পাশে এসে দাঁড়ালো ও। দুজন মাঠের দিকে তাকালাম। দুটো শুকনো লালচে বাদাম পাতা হাওয়ায় কাঁপতে কাঁপতে ঘুরতে ঘুরতে ঘাসের বুকে নেমে এলো। আগুন রঙের ফড়িংগুলো চঞ্চল হয়ে উঠেছে, পাক খেয়ে ওড়াউড়ি করতে শুরু করেছে। ততক্ষণে আমার দেওয়া লাল গোলাপের একটা ও চুলে গুজে নিয়েছে, আর একটা নাকের কাছে তুলে ধরে শুঁকছে। আমি তন্ময় হয়ে ওর বিশাল খোপাটা দেখছিলাম। গোলাপের জন্য খোপা খুব সুন্দর লাগছিল। বললে বিনতার চুলের ওপর অবিচার করা হতো। ওর চুল আশ্চর্য রকমের কালো আর অবিশ্বাস্য রকম দীর্ঘ, আর চুলের পরিমাণের দিক থেকেও অন্য কোনো মেয়ের মাথার সঙ্গে বুঝি তুলনাই চলে না। সেই কলেজের দিনে আমার আর অপরেশের মধ্যে এই নিয়ে আলোচনা হতো। আরে ভিতরে এসো। দুজনে ঘরে ঢুকলাম। আরাম কেদারায় বসলাম। ও দাঁড়িয়ে রইল, যেন ইতস্তত করছিল কি করবে। দাঁড়াও 1 সেকেন্ড। পর্দাটা সরিয়ে ও ছুটে পাশের ঘরে চলে গেল। সেদিকে চোখ রেখে কেমন যেন চমকে উঠলাম। একবার মনে হয়েছিল ওই পর্দার কাপড় কিনতেই অপরেশের সঙ্গে আমাকে এক দুপুরে কলেজ স্ট্রিটের দোকানে দোকানে হাঁটাহাঁটি করতে হয়েছিল। না না, ওটা ছিল জাফরান রঙের ওপরে সাদা ফুল, সাদা লতা, আর এটা সবুজ, সবুজের ওপর গোলাপ ফুল, গোলাপ পাতা। তাহলে এই পর্দা খুব হালে কেনা হয়েছে। মনে হয় অপরেশ মারা যাওয়ার পর কেনা হয়েছে। আরে চুপ করে বসে আছো? না না, কাগজটা দেখছিলাম। ভাগ্যিস টেবিলে একটা কাগজ ছিল, আর তার উপর হাত রেখে আমি চুপ করে ওদিকে তাকিয়েছিলাম। মৃদু হাসলাম। কি করছিলে? একটু জল চাপিয়ে এলাম। সামনের চেয়ারটায় বসলো ও। অবশ্য ও বসার আগেই পর্দা সরিয়ে ঢোকা মাত্র ওর চোখ দেখে টের পেলাম প্রসাধনের যেটুকু বাকি ছিল তা এখন সেরে এলো। দেখলাম এখনো কাজল পড়েছে চোখে। কি নিপুণ হাতে বিনতা চোখে কাজল বুলায়। আগেও দেখতাম। অপরেশ আর আমার মধ্যে এই নিয়ে কত কথা হয়েছে। সেদিন আমরা তিনজনই একই কলেজে পড়তাম, তাই এত আলোচনা ছিল ওকে নিয়ে। তোমার শাশুড়ি কোথায়? কাশিবাসী হয়েছেন মা। কবে গেলেন তিনি কাশি? এই তো সেদিন। সবে গেছেন। ওখানে থাকবেন কিনা, বেনারসের জলবায়ু তার আদৌ সহ্য হবে কিনা এখনো বোঝা যাচ্ছে না। পুত্রশোক বুড়িকে ঠেলে কাশি পাঠিয়ে দিয়েছে। গলার নিচে কথাটা খেলা করে গেল, কিন্তু মুখ বুজে চুপ করে রইলাম। আমি চাইছিলাম না অপরেশের কথা উঠুক। হাত দিয়ে ও খোঁপার গোলাপটা একবার ছুঁয়ে দেখল। তুমি আশা করেছিলে আজ আমি আসবো? ঘাড় কাত করল ও। ঘাড়ের ফর্সা রংটা ধারালো হয়ে উঠল। ওই সুন্দর গৃভাভঙ্গি অপরেশকে মুগ্ধ করত। একদিন কানে কানে বলেছিল সে, ওই সুন্দর ঘাড় গলা ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। বিয়ের আগের কথা। তারপর তো স্বামী স্ত্রীর জীবন আরম্ভ হলো দুজনের। কদিন থেকেই আশা করছি তুমি আসবে। বিনতা উঠে দাঁড়ালো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। আমি ওর চোখের রং দেখছিলাম। কি জানি কদিনের বদলে একটা বিশেষ দিনের কথা বলে বসে কিনা। সেরকম কিছু ঘটল না। হালকা নিঃশ্বাস ফেললাম। গুনগুনিয়ে গান গাইছে ও। সরে গিয়ে আলমারি থেকে একটা পেয়ালা পিরিচ টেনে বার করছে। তারপর সব নিয়ে টেবিলের কাছে চলে এলো। চা খেতে খেতে আমরা সুন্দর একটা প্রসঙ্গে চলে এলাম। অবশ্য প্রসঙ্গটা উঠল এভাবে, রমেশকে তো দেখছি না কোথাও। কলেজে গেছে বুঝি? রমেশ অপরেশের ছোট ভাই। বিনতা মাথা নাড়ল। কলেজে আর পড়ছে না। কেন প্রশ্নটা করতে গিয়ে হঠাৎ থেমে গেলাম। উত্তরটা তো আমার মনে এসে গেছে এবং তাতেই চুপ করে গেছি। বুদ্ধিমতী সেটা বুঝতে পেরে গেল।
ঠাকুরপো এখন চাকরি করছে, দাদার অফিসে ওকে নিয়ে নিয়েছে। অবশ্য ওর মতো মাইনে তো আর ঠাকুরপোকে দেবে না, অনেক কম, কিন্তু তা হলেও। রোড অ্যাক্সিডেন্টে অপরেশের মৃত্যুর পরে অফিস মিত্রের পুষিবর্গের কথা চিন্তা করে রমেশকে চাকরিটা দিয়েছে। চায়ের কাপগুলো সরিয়ে দিয়ে বিনু নতুন করে হাসল। দেখো না, শাশুড়ি নেই, ঠাকুরপো সারা দিনের জন্য বেরিয়ে যায়, বাড়িতে আমি একলা কি করি বলো তো? আমার মুখেও নতুন হাসি ফুটল। পড়াশোনা করো। দেখ, বই দেখলে আমার গায়ে জ্বর আসে। সেলাই। বোকার মতো কথা বলো না তো, কবে আমি সুচুদর কারবার করেছি? বলেই বিনতা খিলখিল করে হাসলো। অনেক দিন পর দেখলাম। ঘরের চারিদিকে তাকালাম, আশা করেছিলাম সে তার এসরার জাতীয় কিছু একটা দেখতে পাবো, নাকি ছবি আঁকছি। খাতা কলম বা রং তুলির কোনো চিহ্নই খুঁজে পাওয়া গেল না। হতাশ হয়ে অগত্যা ওর চোখে চোখ রাখলাম। এখন আরও হাসছে না, কালো দুটো চোখ মেলে মনোযোগ দিয়ে আমাকে দেখছে। এসো, বাইরে এসো। ও উঠে দাঁড়ালো। আরাম কেদারে ছেড়ে আমিও উঠলাম। ও আগে, আমি পিছনে। ডাইনে বারান্দা। দুজন বারান্দায় চলে এলাম। এ বাড়ির ভিতরের উঠোন আমি আগেও দেখেছি, এখন নতুন করে দেখলাম। দেখে ওর চোখের দিকে তাকালাম। অবাক হয়ে যাচ্ছ? বলেই আমার হাতটা ধরল। নিশ্চয়ই। লাউ, কুমড়ো, বেগুন, লঙ্কা কিছুই আর নেই এখন, কেবল ফুল। এত ফুল! এত ফুল! সারাদিন তো ওই নিয়েই আছি। বলে আমার হাত ছেড়ে দিল। সিঁড়ি ভেঙে ও বাগানে নামলো। আমিও। এখানে এসে এই প্রথম সোনালি ডোরাকাটা বেগুনি রঙের প্রজাপতি দেখলাম, বিনতার সূর্যমুখীর ঝাড়ের কাছে। ওগুলো কি, লিলি না? অসম্ভব পরিশ্রম করতে হয়েছে আমাকে এই বাগানের জন্য। তাই তো দেখছি। ফুল তোমার এত প্রিয় তা তো আমার জানা ছিল না। আমরা দুজনে হাঁটতে হাঁটতে চন্দ্রমল্লিকার শাড়ির কাছে এসে গেলাম। ঠিক তখন ওর চুলের দিকে আমার নজর গেল। ফুলটা শুকিয়ে গেছে, রৌদ্রের তেজে খোপার গোলাপ মজে এইটুকুন হয়ে গেছে। এখন আর ওকে ফুল বলে চেনা যায় না, কেমন যেন লজ্জা করতে লাগলো। এত ফুলের সমারোহ যেখানে, এইটুকুন একটা গোলাপ বয়ে আনার আমার কি দরকার ছিল? দেখলাম দু পা এগিয়ে গিয়ে বোটা সিদ্ধ এত বড় একটা চন্দ্রমল্লিকা ছিঁড়ে ফেলল, আর সেখানে দাঁড়িয়ে থেকে ফুলটা চুলের ভিতরে গুঁজতে লাগলো। আমি ওর আশ্চর্য চুল আর চন্দ্রমল্লিকা দেখছিলাম, হাসির ভিতর দিয়েও খোপা আর ফুল দুটোরই প্রশংসা করছিলাম। টের পেয়েও খুব খুশি হলো, আমার কাছে চলে এলো। দুজন পাশাপাশি হয়ে আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আবার থমকে দাঁড়াই। সবুজের বুকে ম্যাজেন্টার ছড়াছড়ি, যেন এত রং একসঙ্গে কোনো দিন দেখিনি। যেন চোখ জ্বালা করে উঠল। রঙের ধমক সহ্য করতে না পেরে ঘাড় তুলে তাড়াতাড়ি ওর কালো ঠান্ডা চোখের দিকে তাকালাম। বলো তো, এটা কি ফুল? ঠিক মনে করতে পারছি না। একসঙ্গে কতগুলো ফুটেছে। তাই তো দেখছি। কত ছোট, অথচ কি ভীষণ চড়া রং। কিন্তু জানো, একটু ক্ষণের আয়ু, এখনই শুকাতে আরম্ভ করবে। কটা বাজে তোমার ঘড়িতে? 12টা। তবে আর কি, এই বেলা সব মজে যাবে, মিয়ে যাবে। কেন? এর নাম 9টা 12টা, 9-12। 9টায় ফোটে, 12টায় শেষ। কত অল্প সময়ের আয়ু। তাতে কি, যতক্ষণ বাঁচলো সুন্দর হয়েই তো বাঁচলো। আমি আর কিছু বললাম না। উক্তিটা সত্যি, তাই কিছু বলার ছিল না। কিন্তু আরেকটা কথা আমার মনে পড়ে গেল তখন। ঠিক এই জায়গায় অপরেশ একটা মটর গাছ লাগিয়েছিল।
চোখ ধাঁধানো রং, ঠান্ডা নীল আভায় জায়গাটা ভরে উঠেছিল। কিন্তু মটর ফুলের পরমায়ু কতক্ষণ, কতদিন ছিল মনে করতে পারছিলাম না। হঠাৎ তো গম্ভীর হয়ে গেলে। না তো, মনে হচ্ছে কিছু একটা ভাবছো। 9টা 12টা। আর কিছু বলল না বিনতা। দুজন আমরা অপরাজিতার বেড়ার ধারে চলে এলাম। বাগানের শেষ, নাকি বাগানের সব ফুলের রং দেখা হয়ে গেল বলে আমার এমন দুর্মতি হলো। অথচ 1 সেকেন্ড আগেও ভাবতে পারিনি এমনভাবে আমি ওর কাছে ধরা পড়ে যাব। ধরা পড়ে গেলাম। তখন বারান্দায় উঠে এসেছি আমরা। স্থির চোখ মেলে বাইরেটা দেখছি। ও আমার হাত ধরল। চুপ করে আছো? তোমার বাগানের কথা ভাবছি, সুন্দর বাগানের কথা। আজ যদি অপরেশ এসে দেখতো, উঠোনটা আর সে চিনতেই পারতো না, তাই না? ও চুপ করে রইল। চমকে উঠলাম। চোখ ফেরাতে দেখলাম ওর কালো চোখের মণি বাষ্পাচ্ছন্ন হয়ে উঠেছে। মুখের ভিতরটা কেমন যেন তেতো তেতো লাগছিল। তুমি কি আর বসবে? না, অনেকক্ষণ এসেছি, এই বেলা চলি। কথাগুলো কেমন মুখে জড়িয়ে আসছিল আমার। অনেক বেলা হলো। আবার কবে আসছো? আবার আবার কবে ঠিক বলতে পারছি না। না, আর এসো না। চোখে আঁচল চাপা দিল। আর দাঁড়ালো না, ঘরের ভিতর ঢুকে পড়ল। খোপাটা আবার দেখলাম। সবটুকু গরিমা নিয়ে চন্দ্রমল্লিকা সেখানে স্থির হয়ে আছে। ক্লান্ত নিঃশ্বাস ফেলে মাঠে নেমে পড়লাম। রৌদ্রের দিকে তাকাতে খুব কষ্ট হচ্ছিল। গল্পটা তোমার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো।